শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা প্রসেসিং লিখতে শিখব। প্রসেসিং অর্থাৎ কোনো কিছু তৈরি করার নির্দিষ্ট ধাপ অনুযায়ী বিবরণ। যেমন প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, আমের আচারের প্রস্তুত প্রণালী। অর্থাৎ আম বাড়ি থেকে আনা থেকে শুরু করে তাকে কেটে শুকিয়ে মশলা লাগিয়ে তেলে ডুবানো পর্যন্ত, অর্থাৎ আচার বানানো পর্যন্ত নির্দিষ্ট ধাপ অনুযায়ী বিবরণ বা ক্রম অনুযায়ী বিবরণ, সেটাই হচ্ছে প্রসেসিং। তাই তোমরা যদি প্রসেসিং লিখতে না জানো বা প্রসেসিং লিখতে না পারো, তাহলে আজকের এই ক্লাসটি প্রসেসিং শেখার জন্য যথেষ্ট। দিস ইজ এ কমপ্লিট ডিসকাশন, রাইট? প্রথমে আমি প্রসেসিং লেখার জন্য যে বিষয়গুলি আমাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবশেষে আমি একটি ফরম্যাট অনুসারে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করে দেখাবো, যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো যে প্রসেসিং এর উত্তর কিভাবে লিখতে হয়, রাইট? আর তোমরা নিশ্চয়ই জানো আমি ইতিমধ্যে কিন্তু স্টোরি লেখার নিয়ম এবং স্টোরির ফরম্যাট, এডিটোরিয়াল লেটার লেখার নিয়ম, তার ফরম্যাট, রিপোর্ট রাইটিং লেখার নিয়ম এবং তার ফরম্যাট নিয়ে আলোচনা করেছি, রাইট? তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর যে ডিসক্রিপশন ওখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। বা আমার এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওই প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়েও তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা জেনে নিই যে প্রসেসিং কিভাবে লিখতে হয়। শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রসেসিং এর জন্য পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া থাকে সেটি এইরকম, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা থাকবে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশন অফ যে ম্যাঙ্গো পিকেল, যদি আমের আচার সম্পর্কে বলে, যদি চা বলে তাহলে প্রিপারেশন অফ টি, যদি অরেঞ্জ জুস বলে তাহলে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, এটসেট্রা এটসেট্রা। এবং তার নিচে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা ফ্লো চার্ট বা পয়েন্টস দেওয়া থাকবে। আমাদের কাজ হবে এই ফ্লো চার্ট বা পয়েন্টগুলিকে ভালোভাবে পড়ে সেই বিষয়টি সম্পর্কে একটা ধারণা আনতে হবে এবং মনে মনে সেই ধাপ বা পর্যায়গুলিকে সাজিয়ে নিতে হবে। এরপর আমাদের প্রসেসিং লেখার প্রথম পয়েন্ট হচ্ছে টাইটেল বা শিরোনাম, অর্থাৎ পৃষ্ঠার ঠিক মাঝ বরাবর উপরে একটা টাইটেল বা শিরোনাম দিতে হবে। টাইটেল অবশ্যই বিষয়কে কেন্দ্র করে হবে। যদি আমের আচারের প্রস্তুতি লিখতে বলে তাহলে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, অরেঞ্জ জুস বললে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, স্কুল ম্যাগাজিন বললে পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, রাইট? এইভাবে একটি টাইটেল দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে টাইটেল অবশ্যই ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে লিখতে হবে। ক্যাপিটাল লেটার অর্থাৎ টাইটেলের প্রতিটি শব্দের প্রথম বর্ণটি বড় অক্ষর বা ক্যাপিটালে লিখতে হবে, আর ব্লক লেটার মানে টাইটেলের প্রতিটি বর্ণ ক্যাপিটাল লেটারে বা বড় অক্ষরে লিখতে হবে। এই যে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে টাইটেল লেখা যদি হয়ে যায় তাহলে আমরা তারপরে একটু নিচে বাম দিক থেকে প্রসেসিং এর মূল বিষয়টি লিখতে শুরু করব। কিন্তু মনে রাখতে হবে প্রথম একটি বাক্য আমাদেরকে ভূমিকা হিসাবে লিখতে হবে। আচ্ছা, এই ভূমিকা হিসাবে আমরা কোন কোন বাক্য লিখতে পারি? আমি চলো প্রতিটি বিষয়ের উপর চেষ্টা করছি এক দুটি করে বাক্য দিয়ে দেওয়ার। তোমরা এগুলিকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমাদের সামনে যদি খাতা কলম থাকে তাহলে তোমরা এগুলিকে নোট ডাউন করে নিতে পারো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে বা পরবর্তীতে এগুলিকে পড়ার সুবিধা হবে। তাহলে লক্ষ্য করো স্ক্রিনে, যদি চা বা কফি সম্পর্কে লিখতে বলে তাহলে আমরা কি লিখবো? টি অথবা কফি, মানে যেটা দিবে ইজ এ হট ড্রিঙ্ক লাইকড বাই অলমোস্ট এভরি পিপল, ইট রিমুভস টায়ার্ডনেস অ্যান্ড ইনজেক্টস অন উইথ ফ্রেশ এনার্জি, রাইট? তাহলে চা সম্পর্কে দিলে আমরা এই বাক্যটি লিখতে পারি। আচ্ছা, ধরো যদি কোনো জুস সম্পর্কে লিখতে দেয়, যেমন অরেঞ্জ জুস, তাহলে আমরা কি লিখতে পারি? অরেঞ্জ জুস ইজ এ টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস ড্রিঙ্ক হুইচ ইজ লাইকড বাই অলমোস্ট এভরি পিপল। আচ্ছা, যদি কোনো সুস্বাদু খাবার সম্পর্কে লিখতে দেয়, যেমন আমের আচার, তাহলে আমরা লিখতে পারি ম্যাঙ্গো পিকল ইজ এ টেস্টি অর ডেলিশিয়াস ফুড। টেস্টি অথবা ডেলিশিয়াস যে কোনো একটা লিখবে, হ্যাঁ? ডেলিশিয়াস মানেও সুস্বাদু। অথবা আমরা লিখতে পারি ম্যাঙ্গো পিকল ইজ এ প্যালেটেবল ফুড, ইট অ্যাডস টেস্ট টু আওয়ার মেইন ফুড। প্যালেটেবল মানে সুস্বাদু। আচ্ছা, যদি অমলেট সম্পর্কে লিখতে দেয় তাহলে আমরা ভূমিকা হিসাবে মানে অমলেটের প্রসেসিং শুরু করতে পারি এই বাক্যটি দিয়ে, অমলেট ইজ এ ভেরি পপুলার ডিশ, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফাস্ট ফুডস। যদি পটেটো চিপস সম্পর্কে দেয় তাহলে আমরা লিখবো পটেটো চিপস ইজ এ প্লেটেবল অ্যান্ড অ্যালিউরিং ফুড স্টাফ স্পেশালি টু দ্য চিলড্রেন, কারণ বাচ্চারা এটা বেশি খায়, রাইট? আচ্ছা, যদি এমন কোনো বিষয় লিখতে দেয় যেটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, যেমন ভাত, রুটি ইত্যাদি, তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা লিখবো, ধরো রাইস, তাহলে রাইস ইজ এ কমন অ্যান্ড স্টেপল ফুড ইন ইন্ডিয়া। স্টেপল মানে প্রধান বা মুখ্য খাবার, বোঝা যাচ্ছে? নেক্সট স্যালাড, যদি স্যালাড সম্পর্কে দেয় তাহলে স্যালাড ইজ এ পার্ট অফ আওয়ার ডেইলি ডিশ, ইট অ্যাডস টেস্ট টু আওয়ার মেইন ফুড। আচ্ছা, যদি প্রয়োজনীয় কোনো বিষয় সম্পর্কে লিখতে দেয়, যেমন ধরো পেপার, সাবান, ফিনাইল, রাবার ইত্যাদি, তাহলে আমরা লিখতে পারি যে পেপার ইজ এ ভেরি ইউজফুল অথবা নেসেসারি থিং ইন আওয়ার ডেইলি লাইফ। মানে এইভাবে আমরা শুরুটা করব, রাইট? নেক্সট, যদি সরষের তেল সম্পর্কে দেয় তাহলে মাস্টার্ড অয়েল ইজ এসেন্সিয়াল ফর বেঙ্গালি কুকিং, ইট ইজ ইউজড ফর কুকিং ভেজিটেবলস, ফিশ, মিট অ্যান্ড আদার ডিশেস। যদি ফরমেশন অফ রেইন, বৃষ্টিপাত কি করা হয়, ওই বিষয়ে লিখতে দেয় তাহলে ফরমেশন অফ রেইন ইজ আ ন্যাচারাল ফেনোমিনন। যদি কনস্ট্রাকশন অফ এ হাউস দিয়ে দেয় তাহলে আ হাউস ইজ নিডেড ফর এভরিওয়ান টু রিসাইড ইন। যদি পেপার মেকিং সম্পর্কে দেয় তাহলে নাওএডেজ পেপার মেকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ইনগ্রেডিয়েন্টস অফ সিভিলাইজেশন। মেকিং পেপার ইজ হাউএভার ইন্টারেস্টিং,
তাহলে এই যে বাক্যগুলি তোমরা দেখলে, এই বাক্যগুলিকে আমরা প্রয়োজন অনুসারে এবং প্রসঙ্গ অনুসারে ব্যবহার করব। অর্থাৎ প্রসেসিং লেখার সময় সরাসরি মূল বিষয় না গিয়ে আমরা ভূমিকা হিসাবে এই ধরনের এক দুটি বাক্য ব্যবহার করতে পারি। এবার পয়েন্ট নাম্বার 3, আমরা একটি কমন বাক্য ব্যবহার করব, যে বাক্যটি সব ধরনের প্রসেসিং এর ক্ষেত্রেই লেখা যায়। আবার স্ক্রিনে লক্ষ্য করো, তোমরা এই বাক্যগুলিকেও লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে ভূমিকার পরে আমরা লিখতে পারি ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি অ্যাট হোম, অর্থাৎ এমন কোনো বিষয় যেটা বাড়িতেই তৈরি করা যায়, তাহলে ওই ক্ষেত্রে আমরা এই বাক্যটা লিখতে পারি। যেমন অরেঞ্জ জুস, অমলেট, স্যালাড, এগুলো তো বাড়িতেই তৈরি করা যায়, রাইট? তাহলে আমরা লিখতে পারি ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি অ্যাট হোম, ইটস প্রিপারেশন গোজ থ্রু এ নাম্বার অফ স্টেজেস। নেক্সট, ইটস প্রিপারেশন কনসিস্ট অফ সেভারাল স্টেপস। তারপরে দ্য প্রিপারেশন অফ, যে বিষয়টা লিখতে বলবে দিয়ে পাসেজ এ নাম্বার অফ স্টেপস, অথবা ইটস প্রিপারেশন কম্প্রাইজেস ভেরিয়াস স্টেজেস, অথবা আমরা বলতে পারি ইটস প্রিপারেশন কনসিস্ট অফ ডিফারেন্ট ইন্টাররিলেটেড স্টেজেস। আমরা আরও লিখতে পারি টু প্রিপেয়ার ইট সাম ইজি স্টেপস আর টু বি ফলোড। তাহলে এই যে স্ক্রিনে তোমরা বাক্যগুলি দেখতে পাচ্ছ, এই বাক্যগুলোর যে কোনো এক দুটি বাক্য মুখস্থ করে নিও, আর সব ধরনের প্রসেসিং এর ক্ষেত্রেই আমরা এই বাক্যগুলিকে ব্যবহার করতে পারি। এবারে আমরা পয়েন্ট অনুসারে মূল বিষয়টি লিখতে শুরু করব, কিন্তু মনে রাখতে হবে প্রতিটি পয়েন্টের উপর অন্তত পক্ষে একটি করে বাক্য লিখতেই হবে। নেক্সট পয়েন্ট নাম্বার 5, এবারে আমাদের মনে রাখতে হবে প্রসেসিং এর যে ভাষা, অর্থাৎ প্রসেসিং এর যে বাক্যগুলি, সেই বাক্যগুলি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, কিন্তু মনে রাখতে হবে বাক্যগুলিকে অবশ্যই প্যাসিভ ভয়েসে লিখতে হবে। কি হলো, প্যাসিভ ভয়েস জন্য ভয় পেয়ে গেল? ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাদের এখানে একটা সিম্পল স্ট্রাকচার দেখাচ্ছি, ওই স্ট্রাকচারের উপর ভিত্তি করে তোমরা গোটা প্রসেসিং লিখে আসতে পারবে। আচ্ছা, কি সেই স্ট্রাকচার? মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ইজার, তারপরে ভার্ব 3, আর তারপরে আদার্স। এটাই হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসের গঠন। এই গঠন অনুসারে খুব সহজেই তোমরা প্রসেসিং লিখে আসতে পারবে। চলো আমি তোমাদেরকে দু একটি বাক্য করে দেখাই। ধরো প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, তাহলে আমরা ওই ক্ষেত্রে লিখতে পারি ম্যাঙ্গোজ আর কালেক্টেড ফ্রম মার্কেট। তাহলে লক্ষ্য করো, ম্যাঙ্গোজ সাবজেক্ট আর ভার্ব বি আর কালেক্টেড ভার্ব 3, বাকিটা অতিরিক্ত অংশ। তোমাদের আবার কারো মনে হতে পারে স্যার ইজ কথায় আর কথায়, তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর। বোঝা গেল? তাহলে ম্যাঙ্গোজ আর কালেক্টেড ফ্রম মার্কেট, লক্ষ্য করো ম্যাঙ্গোজ প্লুরাল, ওই জন্য এখানে আর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা যদি অরেঞ্জ জুস সম্পর্কে লিখি, তাহলে আমরা ওই ক্ষেত্রে লিখতে পারি দ্য এক্সট্রাক্টেড জুস ইজ স্ট্রেইনড প্রপারলি টু রিমুভ দ্য সিডস। এখানে লক্ষ্য করো দ্য এক্সট্রাক্টেড জুস, এটা সাবজেক্ট, আর জুস যেহেতু আনকাউন্টেবল, আর তোমাদের মনে রাখতে হবে যে নাউনগুলোকে এক দুই করে গোনা যায় না, তারা সর্বদা সিঙ্গুলার হয়, ওই জন্য লক্ষ্য করো আমরা ইজ ব্যবহার করেছি। আর তারপরে স্ট্রেইনড মানে ছেঁকে নিতে হবে, এটা ভার্ব 3 আর তারপরে অতিরিক্ত অংশ। তাহলে প্রসেসিং এর প্রতিটি বাক্য আমাদের এই নিয়ম অনুসারে লিখতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ইজার, তারপরে ভার্ব 3, আর তারপরে আদার্স। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট পয়েন্ট কি? প্রসেসিং অর্থাৎ প্রস্তুত প্রণালী। প্রসেসিং যেহেতু কোনো কিছু তৈরি করার নির্দিষ্ট ধাপ অনুযায়ী বিবরণ, তাই বাক্যগুলির পারস্পরিক সংযোগ রক্ষা করার জন্য, ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ড, কিছু সংযোগকারী শব্দ মুখস্থ করতে হবে। যেমন প্রথম পয়েন্টের জন্য আমরা লিখতে পারি অ্যাট ফার্স্ট, কিন্তু এটা খুব কমন হয়ে গেছে আজকাল, রাইট? তাহলে তোমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারো ফার্স্ট অফ অল। আচ্ছা, তারপরের পয়েন্টগুলোর জন্য আমরা লিখতে পারি নাও, দেন, এন্ড, অ্যাগেন, হিয়ার আফটার, আফটার দ্যাট, ফর সাম টাইম, ফর এ হোয়াইল, ইত্যাদি ইত্যাদি। আর শেষ পয়েন্টের জন্য আমরা লিখতে পারি অ্যাট লাস্ট বা ফাইনালি। তাহলে এই যে তোমরা লিঙ্কিং ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ, সংযোগকারী শব্দগুলি দেখতে পাচ্ছ, এই শব্দগুলিকে ব্যবহার করলে বাক্যগুলির পারস্পরিক যে সংযোগ বা পারস্পরিক যে ধারাবাহিকতা, সেটা বজায় থাকবে। আমরা যখন কোনো কিছুর প্রসেসিং লিখবো, অর্থাৎ কোনো কিছু কিভাবে তৈরি করতে হয় সেটা লিখবো, তখন আমাদের ভার্বের পরে কিছু অ্যাডভার্ব ব্যবহার করতে হতে পারে। অ্যাডভার্ব অর্থাৎ যে শব্দগুলি ভার্বের বর্ণনা দিবে। তাহলে প্রসেসিং লেখার ক্ষেত্রে আমাদের কি কি অ্যাডভার্ব ব্যবহার করতে হতে পারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। লক্ষ্য করে স্ক্রিনে, যেমন প্রপারলি, স্লোলি, কিনলি, ইন্টায়ারলি। আচ্ছা, শব্দগুলির অর্থ তোমরা পাশে দেখতেই পাচ্ছ, আমি পরে সময় নষ্ট করছি না, রাইট? আচ্ছা, তারপরে হোললি, সফটলি, ওয়াইডলি, অ্যাডিকুয়েটলি, ফ্রিকুয়েন্টলি, কুইকলি, গ্র্যাজুয়ালি, কনভিনিয়েন্টলি, কোয়াইটলি, সাইমultaneously। ওয়াও, হোয়াট এ ওয়ার্ড! সাইমultaneously মানে হচ্ছে একই সময়ে, অর্থাৎ দুটো কাজ যদি একই সময়ে হয় ওটাকে সাইমultaneously বলা হয়, রাইট? তাহলে এই শব্দগুলি তোমরা একটু মুখস্থ করে নিও, তাহলে যেখানে প্রয়োজন হবে প্রসঙ্গ অনুসারে এবং প্রয়োজন অনুসারে আমরা এই অ্যাডভার্বগুলিকে প্রসেসিং লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের প্রসেসিংটি আরো জাঁকজমকপূর্ণ দেখাবে, আর আমরা নাম্বারের ক্ষেত্রেও তার বেনিফিট পাবো। আচ্ছা, এবারে আমাদের যখন প্রসেসিং লেখা সম্পূর্ণ হয়ে যাবে, সব শেষে আমরা কনক্লুশন হিসেবে আরেকটি বাক্য ব্যবহার করতে পারি, যেমন দাস ইট ইজ প্রিপেয়ার্ড, বা ইট না লেখে তোমরা এখানে বিষয়টাকে লিখতে পারো। ধরো আমের আচার, তাহলে দাস ম্যাঙ্গো পিকেল ইজ প্রিপেয়ার্ড, এটা ব্যবহার করতে পারি। নাও ইট ইজ রেডি টু বি সার্ভড, নাও ইট ইজ রেডি টু বি সোল্ড, নাও ইট ইজ রেডি টু বি সেন্ট ইন দ্য মার্কেট ফর সেল। আমরা এই ধরনের কনক্লুশন বা উপসংহার স্বরূপ একটি বাক্য ব্যবহার করতে পারি। এবার যখন গোটা প্রসেস লেখা কমপ্লিট হয়ে গেল, সব শেষে আমরা স্কেল দিয়ে একটি বাউন্ডারি করে দেব, রাইট? তাহলে এই ছিল আমাদের প্রসেসিং লেখার কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট।
যেগুলি আমাদের মনে রাখতে হবে। চলো আমি খুব দ্রুত একবার সামারি করে দিই যে প্রসেসিং লেখার সময় আমাদের কোন কোন বিষয়গুলি মনে রাখতে হবে। আমরা 1 নম্বরে বললাম টাইটেল, পৃষ্ঠার ঠিক মাঝ বরাবর উপরে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে একটি টাইটেল লিখতে হবে। নাম্বার 2, প্রসেসিং লিখতে যখন আমরা শুরু করব প্রথম 2-1টি বাক্য আমরা ভূমিকা হিসেবে ব্যবহার করব। নাম্বার 3, ভূমিকার পরে আমরা একটি কমন বাক্য যেমন ইটস প্রিপারেশন গোজ থ্রু এ নাম্বার অফ স্টেজেস এই ধরনের একটি কমন বাক্য ব্যবহার করব। নাম্বার 4, আমাদের ফ্লো চার্টে যে পয়েন্টগুলি দেওয়া থাকবে আমাদের মনে রাখতে হবে প্রতিটি পয়েন্টের উপর অন্ততপক্ষে 1-2টি করে বাক্য লিখতে হবে। নাম্বার 5, প্রসেসিং এর যে ভাষা অর্থাৎ প্রসেসিং এর যে বাক্যগুলি সেই বাক্যগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ইজার, তারপরে ভার্ব 3, তারপরে আদার্স। এই স্ট্রাকচার অনুসারে আমাদের গোটা প্রসেসিং এর বাক্যগুলিকে লিখতে হবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6, প্রসেসিং যেহেতু কোনো কিছু তৈরি করার নির্দিষ্ট ধাপ অনুযায়ী বিবরণ, প্রসেসিং এর বাক্যগুলির মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন করার জন্য ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ড বা কিছু সংযোগকারী শব্দ ব্যবহার করতে হবে। নাম্বার 7, আমাদের প্রসেসিং লেখার ক্ষেত্রে কিছু অ্যাডভার্বের ব্যবহার করতে হতে পারে, যেটার তালিকা আমি তোমাদের একটু আগে দেখালাম। এবং নাম্বার 8, প্রসেসিং লেখা হয়ে গেলে সবশেষে আমরা কনক্লুশন হিসাবে আরেকটি বাক্য ব্যবহার করব, যেমন দাস ইট ইজ প্রিপেয়ার্ড, আর সবশেষে আমরা চারিদিকে একটা বর্ডার করে দিব। তাহলে এই ছিল টিপস যেগুলো আমাদের প্রসেসিং লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ভালো লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট, আচ্ছা চলো তোমাদেরকে আমি এবার একটি নির্দিষ্ট ফরম্যাট অনুসারে একটি প্রসেসিং করে দেখাই, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে পরীক্ষায় যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন দেখে দেখে আমরা কিভাবে উত্তর লিখবো। রাইট, তাহলে লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো প্রশ্ন কি দেওয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। দেখো আমি খুব সহজ একটা বিষয়কে বেছে নিয়েছি, কারণ অরেঞ্জ জুস সহজ প্রসেসিংগুলির মধ্যেই একটি, যেটি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। কারণ তোমরা জানো আমার বিশ্বাস, হাঁটতে শিখলে দৌড়াতে নিজেই পারবে। আমার কাজ হলো তোমাদেরকে হাঁটতে শেখানো, হাঁটতে শিখে গেলে দৌড়াতে তোমরা নিজেই পারবে। তাই আমি এটির উত্তর তোমাদের করে দেখাচ্ছি যেন তোমরা খুব সহজেই বিষয়টাকে বুঝতে পারো, অনুধাবন করতে পারো। আচ্ছা, ফ্লো চার্ট কি দেওয়া আছে লক্ষ্য করো। অরেঞ্জেস বট মানে কমলা লেবু কিনতে হবে, সর্টেড বাছাই করতে হবে, রটন অনস রিমুভড পচা ছড়াগুলিকে সরিয়ে দিতে হবে, ক্লিনড পরিষ্কার করতে হবে মানে যেগুলো ফ্রেশ সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে, অ্যান্ড পিল্ড মানে খোসা ছড়ানো, খোসা ছড়াতে হবে। পুট ইনটু জুসার, তারপরে জুসারে অর্থাৎ জুস তৈরি করার মেশিনে ওটাকে রাখতে হবে। জুস এক্সট্রাক্টেড, জুস বেরিয়ে আসবে। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, চিনি এবং নির্দিষ্ট সংরক্ষণশীল কিছু কেমিক্যালস সাথে মেশাতে হবে। পোর্ড ইন বটলস, বোতলে ঢালতে হবে। বোতল সিলড অ্যান্ড লেবেলড, বোতলগুলিকে ভালো করে সিল করতে হবে এবং লেবেল লাগিয়ে দিতে হবে। আর রেডি টু বি সোল্ড, বিক্রি করার জন্য এগুলি প্রস্তুত। তাহলে এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এবারে চলো এই ফ্লো চার্ট, এই পয়েন্টগুলির উপর ভিত্তি করে আমরা কিভাবে রিপোর্ট লিখতে পারি সেই ফরম্যাট একবার দেখে নাও। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি বলেছিলাম যে সব উপরে পৃষ্ঠার মাঝ বরাবর একটা টাইটেল লিখতে হবে। তাহলে অরেঞ্জ জুসের জন্য আমরা কি টাইটেল লিখতে পারি? খুব সহজ টাইটেল হচ্ছে প্রিপারেশন অফ, যে বিষয়টা লিখতে বলবে তোমাদের প্রশ্নে ওখানে লিখে দিবে প্রিপারেশন অফ ট্রি, প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকেল, প্রিপারেশন অফ স্যালাড এটসেট্রা এটসেট্রা। রাইট, তাহলে আমাদের এখানে যেহেতু অরেঞ্জ জুস আছে আমরা টাইটেল প্রিপারেশন অফ অরেঞ্জ জুস দিব, অথবা হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড, যে কোনো একটা টাইটেল দিতে পারো, কিন্তু দুটোই দিবে না। আচ্ছা, তারপর আমরা কি জেনেছিলাম যে টাইটেলের একটু নিচে বাম দিকে ভূমিকা দিয়ে শুরু করতে হবে। তাহলে অরেঞ্জ জুসের ক্ষেত্রে আমরা কি ভূমিকা দিতে পারি লক্ষ্য করো। অরেঞ্জ জুস ইজ এ টেস্টি অ্যান্ড নিউট্রিশাস ড্রিঙ্ক হুইচ ইজ লাইকড বাই অলমোস্ট এভরি পিপল। হয়ে গেল ভূমিকা। রাইট, যে অরেঞ্জ জুস হচ্ছে একটি সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন পানীয় যেটি প্রায় সকল ব্যক্তি দ্বারা পছন্দ করা হয়, প্যাসিভ ভয়েসে। আচ্ছা, এবার তারপরে ওই কমন বাক্যটি, ইটস প্রিপারেশন গোজ থ্রু এ নাম্বার অফ স্টেজেস, এর যে প্রস্তুত প্রণালী সেটি কয়েকটি ধাপে কয়েকটি স্টেজে হয়ে থাকে। নেক্সট, তারপরে প্রথম পয়েন্ট। আচ্ছা, প্রথম পয়েন্ট কি ছিল? অরেঞ্জেস বট। তাহলে অরেঞ্জকে কিনে আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট অফ অল অরেঞ্জেস আর কালেক্টেড অথবা বট, যেটাই দাও তোমরা, ফ্রম মার্কেট, বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে পয়েন্টে কি ছিল? সর্টেড রটন অনস রিমুভড, অর্থাৎ ওগুলিকে বাছাই করতে হবে আর পচা সরাগুলিকে সরিয়ে দিতে হবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বাক্যে কিভাবে কনভার্ট করবো লক্ষ্য করো। দেন দে আর সর্টেড অ্যান্ড দ্য রটন অনস আর রিমুভড। লক্ষ্য করো আমরা কিন্তু বাক্যগুলিকে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে লিখছি, অর্থাৎ লক্ষ্য করো দে আর সর্টেড, দে সাবজেক্ট আর ভার্ব বি আর সর্টেড ভার্ব 3। রাইট, এই নির্দিষ্ট নিয়ম অনুসারেই বা এই নির্দিষ্ট গঠনে আমাদের প্রতিটি বাক্যকে লিখতে হবে। তাই বি কনফিডেন্ট, তোমরা যারা নিজেকে দুর্বল মনে করছো দুর্বল মনে করার কোনো কারণ নেই। কনফিডেন্ট, নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসো আর এই গঠন অনুসারে লিখতে শুরু করো। তারপরে পয়েন্ট কি ছিল? ক্লিন অ্যান্ড পিল্ড, অর্থাৎ ওগুলিকে পরিষ্কার করতে হবে আর খোসা চড়াতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? আফটার দ্যাট দ্য ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিনড ওয়েল উইথ ওয়াটার অ্যান্ড পিল্ড। তারপরে সেই তাজা অরেঞ্জগুলিকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে এবং খোসা ছড়াতে হবে। নেক্সট, তারপরের পয়েন্ট, পুট ইনটু জুসার, জুস এক্সট্রাক্টেড,
মানে ওই খোসা ছড়ানো অরেঞ্জগুলিকে জুসিং মেশিনে ডালতে হবে আর জুস বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি নাও দে আর ক্রাশড ইন ক্রাশিং মেশিন টু এক্সট্রাক্ট জুস ফ্রম দেম, অথবা নাও দে আর পুট ইনটু জুসার টু এক্সট্রাক্ট জুস ফ্রম দেম, যে কোনো একটা লিখলেই হয়। আচ্ছা, দ্য এক্সট্রাক্টেড জুস ইজ নাও স্ট্রেন্ড প্রপারলি টু রিমুভ সিডস। এবারে ওই জুসটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে ওখান থেকে বীজ টিজগুলোকে সরানোর জন্য। মনে রাখতে হবে আমাদের প্রয়োজন অনুসারে দুই একটি বাক্য এখানে যুক্ত করতে হতে পারে, দুই একটি বাক্য বাদ দিতেও হতে পারে, রাইট? এমনটা নয় যে যেটা পয়েন্ট লেখা আছে ওর উপরেই ভিত্তি করে ওর বাইরে কিছু লেখা যাবে না, প্রয়োজন অনুসারে দুই একটি বাক্য অ্যাড করা যেতে পারে। যেমনটা আমরা এখানে অ্যাড করলাম যে দ্য এক্সট্রাক্টেড জুস ইজ নাও স্ট্রেন্ড, এটা কিন্তু পয়েন্টে বলা ছিল না। আচ্ছা, তারপরের পয়েন্টে কি বলা ছিল যে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, অর্থাৎ চিনি এবং সেটাকে সংরক্ষণ করার জন্য কিছু ওষুধপত্র মেশাতে হতে পারে। তাহলে আমরা এটাকে কিভাবে বাক্যে লিখবো লক্ষ্য করো। Thereafter, sugar and other preservatives are added to the juice as per requirement. As per requirement মানে প্রয়োজন অনুসারে, যতটা প্রয়োজন যেমনটা প্রয়োজন, রাইট? দেখো কত সুন্দরভাবে আমরা ভাষাগুলিকে পরপর সাজিয়ে আসছি। আর লক্ষ্য করো আমরা কিন্তু এই লিঙ্কিং ওয়ার্ড, সংযোগকারী শব্দগুলো ব্যবহার করছি, thereafter, now, then ইত্যাদি ইত্যাদি, রাইট? ভেরি সুইট, কত সুন্দর, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আচ্ছা, তারপরে পয়েন্ট কি আছে দেখো, poured into bottles। পোর মানে হচ্ছে কোনো তরল বস্তুকে ঢালা। তাহলে এই পয়েন্টটাকে আমরা অরেঞ্জ জুসের ক্ষেত্রে কিভাবে কনভার্ট করব লক্ষ্য করো। নাও দ্য মিক্সচার, আচ্ছা মিক্সচার কোনটা? ওই যে চিনি আর প্রিজারভেটিভস আমরা মিশালাম, ওটাকে মিক্সচার বলছে। নাও দ্য মিক্সচার ইজ পোর্ড ইনটু স্টেরিলাইজড বটলস। স্টেরিলাইজড বটলস মানে হচ্ছে জীবাণুমুক্ত বোতল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বোতল যেখানে কোনো জীবাণু নেই। আচ্ছা, তারপরে আরো পয়েন্ট ছিল, পরের পয়েন্ট কি ছিল লক্ষ্য করো, বটলস সিলড অ্যান্ড লেবেলড। মানে বোতলে তো ঢাললাম, এবার বোতলে ঝাপ লাগাতে হবে, লেবেল লাগাতে হবে, নাহলে একজন বাইরে থেকে দেখে কি করে বুঝতে পারবে বোতলের মধ্যে কি আছে, তাই কি না? তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো দেন দ্য বোটলস আর প্রপারলি সিলড অ্যান্ড লেবেলড, হয়ে গেল। আচ্ছা, তারপরে লাস্ট পয়েন্টে কি ছিল, রেডি টু বি সোল্ড, মানে জুস তৈরি হয়ে গেল, বোতলে ঢালা হয়ে গেল, লেবেল লাগানো হয়ে গেল, এগুলো এবার বাজারে পাঠাতে হবে বিক্রি করার জন্য। তাহলে আমরা এবারে লিখতে পারি আফটার দ্যাট দ্য বোটলস আর পুট ইনটু বক্সেস, বক্সে ওটাকে ঢুকানো হলো। দিয়ে আমরা উপসংহার হিসাবে লাস্ট বাক্য লিখতে পারি যে ফাইনালি দ্য বক্সেস আর সেন্ট টু মার্কেট ফর সেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই হয়ে গেল আমাদের অরেঞ্জ জুসের প্রসেসিং। তাহলে এইভাবেই তোমাদেরকে প্রসেসিং পরীক্ষায় লিখতে হবে। সব থেকে সুবিধা কি জানো, এই ক্লাসের প্রথমে যে আমি নিয়মগুলি আলোচনা করলাম, ওই নিয়মগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় তো আমাদের ফ্লো চার্ট দেওয়াই থাকবে, তাই না? পয়েন্ট দেওয়া থাকবে, শুধু ওই পয়েন্ট অনুসারে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমি তোমাদেরকে এখানে একটা খুব সহজ টিপস দিয়ে রাখি। আমি বলি কি, এই নিয়মগুলিকে ভালোভাবে মনে রাখো। তারপর 3-4টা যেগুলো কমন সাজেশন, আমি কিন্তু মাধ্যমিকের সাজেশন ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি, রাইট? তোমরা যদি কেউ সাজেশনটি না দেখে থাকো তাহলে এমপি ইংলিশ বলে যে প্লে লিস্ট আছে, ওই এমপি ইংলিশ প্লে লিস্টে গিয়ে তোমরা সেই সাজেশনটিকে দেখে নিতে পারো। তাহলে ওই সাজেশন অনুসারে 3-4টা প্রসেসিং মুখস্থ করে নিও, আর বাকি প্রসেসিংগুলিকে এই নিয়ম অনুসারে লেখার চেষ্টা করবে। দেখবে আই হোপ যে তোমরা খুব সহজে সেগুলিকে লিখতে পারবে। প্রসেসিং খুব সহজ বিষয়, কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে আর লেখার চেষ্টা করতে হবে। So my dear brothers and sisters, here is the end of today's discussion. শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা প্রসেসিং নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আই হোপ যে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো তোমাদের জানাই আছে কি করতে হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, যেমনটা আমি এই ক্লাসের শুরুতে বললাম, স্টোরি রাইটিং এর নিয়ম এবং ফরম্যাট, এডিটোরিয়াল লেটারের নিয়ম এবং ফরম্যাট, এবং রিপোর্ট রাইটিং এর নিয়ম এবং ফরম্যাট নিয়ে ইতিমধ্যেই ক্লাস পোস্ট করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। অথবা এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে রাইটিং স্কিলের বাকি ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যদি ইংলিশ গ্রামার শিখতে হয় তাহলে ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা ইংলিশ গ্রামার শিখতে পারো। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়ারসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।